গুড মর্নিং। আশা করছি বাড়িতে বসে বসে আগের দেওয়া অঙ্কগুলো সবাই করছো, প্রবলেমগুলো খাতায় করে রাখো, পরবর্তী সময় আমরা দেখিয়ে নেবে। আজকে আমি অ্যাকাউন্টেন্সির পরবর্তী যে ক্লাস সেকেন্ড অধ্যায় পার্টনারশিপের সেকেন্ড চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইলটা শুরু করি। ভ্যালুয়েশন মানে মূল্যায়ন, অফ গুডউইল অর্থাৎ সুনামের মূল্যায়ন। এখন সুনাম বলতে আমরা কি বুঝি? সুনাম হচ্ছে এক অদৃশ্য, অস্পর্শনীয়, স্থায়ী, প্রকৃত সম্পত্তি, যা একটা চলমান কারবারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অংশীদারি কারবারের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা চলমান কারবার প্রতিষ্ঠানের ক্ষেত্রে সৃষ্টি হয়ে থাকে। তার কখন বোঝা যাবে এই সম্পদের অস্তিত্বটা? না, যখন একটা কারবারে যে পরিমাণ স্থায়ী সম্পত্তি বা স্থায়ী সম্পদ বিনিয়োগ করা হয়েছে তার থেকে যে পরিমাণ মুনাফা আশা করা যায়, তার অতিরিক্ত মুনাফা যদি অর্জিত হতে থাকে, কিংবা অংশীদারি কারবার যখন হস্তান্তর করা হয়, বিক্রি করা হয়, পুনর্গঠন করা হয়, সেক্ষেত্রে কি হয় না, মূল যে অন্যান্য সম্পত্তি রয়েছে, স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তির সঙ্গে তার যা মূল্য ঘটে, তার থেকে যখন অতিরিক্ত মূল্য আদায় করা সম্ভব হয়, এই অতিরিক্ত যে মূল্য, এটাকেই বলা হচ্ছে সুনাম। তার মানে সুনাম এক ধরনের কারবারের যশের ফলে, সুনামের ফলে, মানে খ্যাতির ফলে, কিংবা দীর্ঘদিন ধরে কারবারটা তার দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য এই মূল্যটা সৃষ্টি করা হয়। তো মজার ব্যাপার কি হলো জানো? এটা একটা অস্পর্শনশীল সম্পদ, তো ইনটেনজিবল অ্যাসেটস, তো এটাকে স্পর্শ করা যায় না, চোখেও দেখা যায় না, তাই এটাকে বাজারজাত করা যায়, বাজারে নিয়ে গিয়ে মূল্য যাচাই করা যায় না। ফলে এই সম্পদটির মূল্যায়ন করার জন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতিও কিন্তু এখনো আবিষ্কৃত হয়নি। তাই সুনামের মূল্য কি, এটা সম্পূর্ণরূপে একটা অনুমান ভিত্তিক, সম্পূর্ণরূপে এটা একটা আনুমানিক বিষয়, এটা ব্যক্তি নিরপেক্ষ কখনোই নয়। তাহলে সুনামের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হবে কি, যে সুখ্যাতি বা নামযশকে কাজে লাগিয়ে বা নামযশের ফলে যে কারবারের আর্থিক কাজকর্ম ত্বরান্বিত হয়, সুনাম বিশিষ্ট কারবারে দ্রব্য সামগ্রীর চাহিদা বেশি হয়, সেই সমস্ত কারবারে খরিদ্দার বেশি সন্তুষ্ট হয়। এর ফলে তার কি দাঁড়ায় না, কারবারের বিক্রয় ও সেবাকর্ম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, ফলে মুনাফা অর্জনের ক্ষমতা বাড়ে। তাই এটি একটি অতি মুনাফা বা সুপার প্রফিট অর্জন করতে সাহায্য করে। এই প্রসঙ্গে ডক্টর ক্যানিং বলেছেন, সুনাম হলো প্রতিষ্ঠানের অনুমিত অতিরিক্ত উপার্জনের বর্তমান মূল্য। যেটাকে বোঝায়, আমি যেটা বলেছিলাম, যে পরিমাণ স্থায়ী সম্পত্তি বা মূলধন বিনিয়োগ করে যতটা মুনাফা অর্জন করার সম্ভাবনা ছিল, তার থেকে যখন অতিরিক্ত মুনাফা অর্জন করা হচ্ছে, তার যে মূল্যটা, সেটাকেই বলা হচ্ছে সুনাম। স্পাইসার পেগলার এই প্রসঙ্গে বলছে, কারবারের নাম যশ সংযোগ অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে সৃষ্টি হয়, সমপরিমাণ নিট সম্পত্তি মূলধনের উপর অতিরিক্ত মুনাফা অর্জন করে, তাকে বলছে সুনাম। ঠিক এইভাবে ম্যাকনাইটেন কি বলেছে শুনি না, সুনাম কারবারের ভালো নাম ও ফলের সঙ্গে সম্পর্কিত সুযোগ সুবিধা, যা পুরনো খরিদ্দারদেরকে কাছে টেনে আনে আর কারবারের ঐতিহ্যকে বজায় রাখে। এটা হচ্ছে ম্যাকনাইটেনের সংজ্ঞা। এইবারে আসছে যে সুনামের এই যে কাজের ফল বা ভবিষ্যৎকে বিশেষভাবে প্রভাবিত করে, তাহলে সুনাম, তাহলে শুধু অতীতের ভালো কাজের ফলটা, যেটা আমরা ভবিষ্যতে কাজে আসতে পারে, অর্থাৎ ভবিষ্যৎ কাজকে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স যোগায়। তাহলে কারবারের সুনামের প্রধান কারণগুলি কি কি হতে পারে না, প্রধান কারণগুলি অর্থাৎ কারবারের সুনামের যে মূল্যায়ন ঘটে, তাহলে কোন কোন বিষয় সেখানে আমাদের প্রভাব বিস্তার করে, কোন কোন বিষয় প্রভাব বিস্তার করে? প্রথমত হচ্ছে ব্যক্তিগত সুখ্যাতি, দক্ষ ব্যবস্থাপনা, বিশ্বাসের মর্যাদা, দ্রব্য সামগ্রী ফেরত বা পরিবর্তনের যে সুবিধা, ক্রেতার সাথে ভালো ব্যবহার,
বিক্রয়োত্তর মানে বিক্রির শেষে তার সুন্দর পরিষেবা দেওয়া, উন্নত পরিবেশ এবং বিশেষ কৌশল। এই কতগুলো পয়েন্ট যেটা আমরা পরের পাতায় দেখতে পাবো। এই জায়গায় দেখো সুনামের মূল্য প্রভাবকারী বিষয়, সেই পয়েন্টগুলো আগের পাতায় এই জায়গায় আমি জাস্ট একটা পয়েন্টের উপর বলা আছে, এটা দেখবে। আর পরের পাতায় এর কি আছে না অতীত মুনাফা, ভবিষ্যৎ সম্ভাবনা, স্থানগত যোগাযোগের সুবিধা, কারবারের স্থায়িত্ব, ব্যবস্থাপনার দক্ষতা, একচেটে আধিপত্য, দ্রব্য সামগ্রীর বিশেষত্ব। এছাড়াও আছে এখানে অন্যান্য বিষয়সমূহ। এইগুলো আমরা দেখে নেব এইটার সঙ্গে সঙ্গে, তাহলে আমরা বুঝতে পারবো যে সুনামের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোন কোন বিষয় প্রভাব বিস্তার করে। এই সঙ্গে একটু বলি সুনামের প্রকৃতি। সুনামের প্রকৃতি এটি একটি স্থায়ী সম্পদ, অর্থাৎ দীর্ঘকাল ধরে চলতে থাকে। ধরো কেশিপালের ছাতা, মহেন্দ্র দত্তের ছাতা, ভীমনাগের সন্দেশ, হ্যাঁ, কিংবা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা, যে আমরা খাওয়ার একটা কথা বলি। তাহলে এটা দেখা যাবে কোনো এক সময় তারা কারবারটা ভালোভাবে পরিচালনা করে সুনাম অর্জন করেছিল, কিন্তু আজও পর্যন্ত সেই সুনামে কারবারগুলো পরিচালিত হচ্ছে। তার মানে এটা দীর্ঘকাল ব্যাপ্তি এই স্থায়ী সম্পত্তিটা চলতে থাকে। যতদিন না কারবারের বিলোপ সাধন ঘটে কিংবা কারবারের লস ঘটে, ততদিন এই সুনামটা চলতে থাকে। এটা একটা প্রকৃত সম্পত্তি অর্থাৎ মুনাফা অর্জন করতে সাহায্য করে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, লোকসানে চলা কারবারের ক্ষেত্রে এটা কিন্তু কিছুকাল পরে মূল্যহীন হয়ে পড়ে। আরেকটু বলি, এটা স্পর্শ করা যায় না, তাই এটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, যা চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না। তাহলে কেবলমাত্র এটা কি করা যায়? অনুভব করা যায়। অনুভব করা যায়, অর্থাৎ যেটাকে আমরা বুঝতে পারি। এই প্রসঙ্গে বলি, এটি নট আ ফিকটিশাস অ্যাসেটস, অর্থাৎ অলিক সম্পত্তি নয়, অর্থাৎ যার কোনো বাস্তবতা নেই। অস্পর্শশীল হলেও এটা কি হচ্ছে, কারবার পুনর্গঠনে সাহায্য করে। সেক্ষেত্রে অলিক সম্পত্তি কখনো কারবার পুনর্গঠনে সাহায্য করে না, তাই এটা অলিক সম্পত্তি বা ফিকটিশাস অ্যাসেটের সঙ্গে এই জায়গায় এর পার্থক্য। আরেকটা বলা আছে আদায়যোগ্য সম্পত্তি। যখন কারবারটা বিক্রি হয়, অর্থাৎ যখন কারবারের সকল সম্পত্তির সঙ্গে হোল বিজনেসটাকে আমরা সেলস করছি, তাহলে সকল সম্পত্তির অন্যান্য সম্পত্তির সঙ্গে একত্রে সুনামকেও বিক্রয় বা হস্তান্তর করা যায়। তাহলে অন্যান্য সম্পত্তির মূল্যের সঙ্গে অতিরিক্ত যে মূল্য আদায় করা হয় সেটা হচ্ছে সুনামের জন্য। তাই সুনাম একটা হচ্ছে রিয়েলাইজেবল অ্যাসেটস। যেমন আমরা বিল্ডিং, ফার্নিচার, ফিক্সচার, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপরে অবচয় করি, তার কারণ কালের গতির সঙ্গে সঙ্গে, বাজার দরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ব্যবহার অব্যবহারের ফলে, বিভিন্ন বাহ্যিক এবং অভ্যন্তরীণ কারণের ফলে অবচয় ঘটে স্থায়ী সম্পত্তির সঙ্গে। কিন্তু সুনাম একটি স্থায়ী সম্পত্তি হলেও এটা কিন্তু নন ডেপ্রিসিয়েবল অ্যাসেটস, অর্থাৎ অবচয়হীন সম্পত্তি। সুনাম কিন্তু কারবারের সঙ্গে সকল সম্পত্তির সঙ্গে জড়িত একটি সম্পত্তি। এটা কোনো পার্সোনালি কোনো একজন অংশীদারের নিজস্ব সম্পত্তি নয়। কারণ কোনো কারবারে যখন কোনো অংশীদারগণ যে মূলধন বিনিয়োগ করে তাদের নিজ নিজ নামে থাকে। যেমন ধরো এজ ক্যাপিটাল এত, বীজ ক্যাপিটাল এত, অর্থাৎ তার সম্পত্তির উপরে তার অধিকার থাকে। কিন্তু সুনামের উপরে এককভাবে কারো কিন্তু কোনো অধিকার নেই, তাই এটি হচ্ছে নন সিঙ্গেল অ্যাসেটস, এককহীন সম্পত্তি। এই কথাগুলো যেগুলো বললাম, এই পয়েন্টগুলোর হেডিংগুলো মাথায় রাখো। এগুলো অনেক সময় মাল্টিপল চয়েসে আসে, তারপরে হচ্ছে এসএসএ কোশ্চেনে আসে, শর্ট টাইপ কোশ্চেনের মধ্যে আসে, অনেক সময় ক্ষেত্রে এগুলো সত্য মিথ্যাতেও আসে। তা সুনামের মূল্যায়নের সমস্যা কি কি? তাহলে এটাকে আমরা চোখে দেখতে পাই না, স্পর্শ করা যায় না, বাজারজাতকরণ করা যায় না, বাজারে গিয়ে মূল্য যাচাই করা যায়। তাহলে মূল্যায়ন করবে কি করে? সত্যি এর মূল্যায়নের জন্য এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নেই, তাই এর মূল্যায়ন বড়ই বিতর্কিত, বিচিত্র ও আনুমানিক বিষয়। তাই বস্তুগতভাবে সুনামের মূল্যায়ন করা যায় না। এর মূল্যায়ন সম্পূর্ণ বিষয়গত, যা ব্যক্তি নিরপেক্ষ নয়। আর সুনামের মূল্য প্রভাবকারী বিষয়সমূহ আমি একটু আগেই বলেছি, এটা অতীত মুনাফা,
অর্থাৎ অতীতে যে সকল কয়েক বছর কারবারটা চলছে তার যা মুনাফা অর্জন তার ভিত্তিতে সুনাম নির্ধারিত হয়। কোনো নতুন কারবার যদি ফর্ম করে সেক্ষেত্রে কিন্তু সুনাম সঙ্গে সঙ্গে অর্জিত হয় না। দ্বিতীয়ত কারবারটার এক্সপেনশন করা বা প্রসপেক্ট ইন ফিউচারে কতটা আছে সেটার উপর নির্ভর করে। তৃতীয়ত কোনো শহরের কেন্দ্রে, রাস্তার মোড়ে, জনবহুল এলাকা, স্টেশন চত্বরে যদি কারবার গড়ে ওঠে স্বাভাবিক কারণে তার লেনদেন বৃদ্ধি পায়, অনেক বেশি সংখ্যক ক্রেতার মধ্যে তার প্রচার পায়, ফলে সুনাম বৃদ্ধি পায়। ঠিক তেমনিভাবে যে কারবারের স্থায়িত্ব বেশি, যে কারবার দীর্ঘদিন ধরে চলতে থাকে, অটোমেটিকলি কারবার যদি সৎভাবে চলে, ওর কারবারটি যদি সততার সঙ্গে পরিচালনা করে, তার মধ্যে যদি ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করে, ক্রেতাদের সঙ্গে মানে বিক্রিত পণ্য ফেরতের ব্যবস্থা থাকে, তাহলে বা আফটার সেলস অর্থাৎ বিক্রির পরবর্তী সময়ে যদি তার পরিষেবা ভালো থাকে, স্বাভাবিক কারণে কারবারের স্থায়িত্ব বাড়ে, স্বাভাবিক কারণে সুনাম বৃদ্ধি পায়। ব্যবস্থাপনা দক্ষতা, কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার, খদ্দেরদের সঙ্গে ভালো ব্যবহার, এগুলো হচ্ছে কারবারের একটা ভালো ব্যবস্থাপনার লক্ষণ। তাহলে যে কারবারের দক্ষতার সঙ্গে কারবার ব্যবস্থিত হয়, পরিচালিত হয়, সেসব কারবারের সুনাম এমনি বাড়ে। আর কারবারে যখন যখন প্রতিযোগী কারবার থাকে না, তখন একচেটিয়াভাবে কারবারটা চলতে পারে, অর্থাৎ মনোপলি বিজনেস বা মনোপলি পাওয়ার সৃষ্টি হয়, সেক্ষেত্রে সুনাম বাড়তেই পারে। আর দ্রব্য সামগ্রী বিশেষত্ব, এটা একটা খুব ভাইটাল জিনিস, স্পেশালিটি অফ দ্য প্রোডাক্ট, অর্থাৎ দ্রব্যকে আমরা বিশেষভাবে উপস্থাপন করতে পারি। তার মোড়কজাতকরণ করা, তার প্যাকেজিং করা থেকে মানে একটা আলাদা বৈশিষ্ট্য আনা, কিংবা বিক্রয় কৌশলে পরিবর্তন আনা, কিংবা একই দ্রব্যকে আমরা সেপারেশন করে অর্থাৎ ভাগ ভাগ করে উপস্থাপন করা, এইগুলো হচ্ছে এক ধরনের সেলস প্রমোশন বলা হয়, বা দ্রব্য সামগ্রীর বিশেষত্ব আরোপ করা, ওর মধ্যে স্পেশাল কোয়ালিটি ক্রিয়েট করা। এইভাবে অনেক প্রতিষ্ঠান, অনেক ম্যানেজমেন্ট দক্ষতার সঙ্গে এগুলো করে তারা কি করে, বাজারে একটা সুনাম অর্জন করে। আবার দেখো, ঠিক এই বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের জন্য আমি যদি একটা উদাহরণ দিই, যখন আমরা হকিন্সের কিংবা প্রেস্টিজ কুকারের, যখন আমরা প্রেসার কুকারের কথা উল্লেখ করি, বা বিশেষ কোনো যখন আমরা পারফিউমের কথা উল্লেখ করি, তাহলে অন্যান্য পারফিউমের সঙ্গে ক্রেতারাই কিন্তু কি করছে, বর্তমান নেটের যুগে তারা সেই দ্রব্য সামগ্রীর যে তার বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, তার যে সকল উপাদান দিয়ে তৈরি, তার লংজিভিটি, তার ব্যবহারের কৌশল, এই সবগুলো পার্থক্যগুলো নিজেরাই বিচার করতে পারে। অর্থাৎ এই যে দ্রব্য সামগ্রীকে বিশেষভাবে উপস্থাপন করা, তা বিশেষভাবে বিজ্ঞাপিত করা, বিশেষভাবে প্রচারিত করা, এগুলোর মধ্য দিয়েও কিন্তু সুনাম অর্জিত হয়। অন্যান্য বিষয় তো রয়েছে, কারবারের প্রকৃতি কিংবা বৃদ্ধির সম্ভাবনা আর সরকারি নিয়ন্ত্রণ, এগুলোর উপরেও কিন্তু সুনাম অনেকখানি নির্ভর করে। তাহলে এক কথায় আমরা বলতে পারি, যদি আমরা বলতে পারি যে সুনাম কি, সুনাম একটি অস্পর্শনীয় সম্পদ, অর্থাৎ ইট ইজ রিগার্ডেড অ্যাজ এ ইনটেঞ্জিবল অ্যাসেটস। দ্বিতীয়ত, সুনামে হচ্ছে ইট ইজ লায়াবল টু কনস্ট্যান্ট ফ্লাকচুয়েশন, এটা মানে কনস্ট্যান্টলি এটা পরিবর্তনশীল হতে পারে। তৃতীয়ত বলা যেতে পারে ইট ইজ নট এ ফিকটিশিয়াস অ্যাসেট, এটা কোনো অলীক সম্পত্তি নয়। চতুর্থত আমরা বলতে পারি ইট ইজ আ ভ্যালুয়েবল অনলি হোয়েন এন্টায়ার বিজনেস ইজ সোল্ড, এটা তখনই মূল্যবান, এটা তখনই এর মূল্য বোঝা যায় যখন কারবারটা বিক্রি হয় বা পুনর্গঠন হয়। তার আগে কিন্তু কেউ বুঝতে পারে না যে তার মূল্য কতটা বা সুনামের মূল্য কত। তারপরে বলা হচ্ছে ইট ইজ অ্যান এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি অফ দ্য বিজনেস, অর্থাৎ যতটা ক্যাপাসিটি ছিল আর্ন করার, তার থেকে যখন বেশি আর্ন হচ্ছে তাহলে ভাবতে হবে সেটা সুনামের মূল্যের জন্য। ফলে ইট ইজ অ্যান এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি অফ দ্য বিজনেস। তারপরে বলতে ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাসার্টেন দ্য এক্সাক্ট ভ্যালু অফ গুডউইল, তার মানে এটা সত্যি সত্যি কঠিনদায়ক যে গুডউইলের প্রকৃত মূল্য কত, সেই কারণে বলা হচ্ছে এটা বিষয় ভিত্তিক, এটা ব্যক্তি নিরপেক্ষ কখনোই নয়। আর ইট ইজ মে বি সেট এ শর্ট অফ সিক্রেট অ্যাসেট, এটা কিন্তু সুনামটা কিন্তু সহজে প্রচারে আনে না। যখন কোনো সম্পত্তি বিক্রি হয়, অর্থাৎ যখন কোনো সম্পত্তি বিক্রি করা হচ্ছে বা ক্রয় প্রতিদান হচ্ছে, যেখানে একটা পদ্ধতি আছে আমরা যখন দেখতে পাবো এরপরে, ক্রয় প্রতিদান পদ্ধতি, পারচেজ অফ কনসিডারেশন অফ মেথড, অর্থাৎ একটা সম্পদ যখন বিক্রিত হয় তখন তার যে পরিমাণ নেট অ্যাসেট থাকে আর যে পরিমাণ টাকায় বিক্রি হয় তার থেকে মানে অর্থাৎ টাকার যে পরিমাণ বিক্রি করে যে টাকাটা পাচ্ছে আর নেট অ্যাসেটটা যেটা ট্রান্সফার হচ্ছে
তার যে অতিরিক্ত যেটা আদায় হচ্ছে সেইটাকে বলা হচ্ছে কি, যে এটা সুনামের জোরে হচ্ছে, তাই এটা একটা সিক্রেট অ্যাসেট, এই বিয়োগফলটা, তাই এটা একটা গোপন সম্পত্তি বা সম্পদ। তাহলে আজকে এইখান পর্যন্ত বলি। এখানে আমি পড়া দিই সুনাম কি, সুনামের মূল্যায়নের জন্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে হয়, আর সুনামের মূল্যায়নের প্রকৃত সমস্যাগুলো কি কি, সুনামের প্রকৃতি, এইটা আজকে পড়বে। আর পড়াটা বারবার করে আমরা এধার ওধার করে স্লাইডগুলোকে আগে পিছে করে শুনতে পারি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আজ শেষ করছি, আগামী দিন আমরা সুনামের মূল্যায়নের পদ্ধতিসমূহ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি।